নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। রহড়ার ফ্ল্যাট থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিন দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে বন্দুক পাচার মামলার তদন্তে বেঙ্গল এসটিএফ এর জালে তিন দোকান মালিক গিরিশপাড় থেকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে 41টি আগ্নেয়াস্ত্র। 4 আগস্ট রহড়ার ফ্ল্যাটেই অস্ত্র উদ্ধার হয়। বেআইনিভাবে কার্তুজ লেনদেনের অভিযোগ উঠেছে এই তিন দোকান মালিকের বিরুদ্ধে। এর আগেও আপনারা জানেন যে অস্ত্র কারখানায় কিন্তু কারবারে বারবার স্ক্যানারে উঠে এসেছিল এই দোকানটি এবং সেখানে দোকানের 2 কর্মীকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। এবার দোকানের 3 মালিককে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। সম্পর্কে 3 মালিক 3 ভাই বলেই জানা গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিবাদীবাগ থেকে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বারবার এই বলা যেতে পারে যে এই দোকান বিবাদীবাগের এই দোকান বারবার স্ক্যানারে উঠে আসছে। এর আগেও কিন্তু অস্ত্র কারবারের বিষয়ে কিন্তু দুজন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এবার দোকানের 3 মালিককে গ্রেফতার করা হয়েছে এবং এই 3 মালিক সম্পর্কে 3 ভাই বলে জানা গিয়েছে। সানন্দা, একেবারেই তাই। বিবাদীবাগের এই যে অস্ত্রের দোকান নরসিং চন্দর দায়ন কোম্পানি শতাব্দী প্রাচীন একটি দোকান এবং লাইসেন্স প্রাপ্ত দোকান, অর্থাৎ যাদের লাইসেন্সড বন্দুক রয়েছে তারা কিন্তু এই দোকান থেকে কার্তুজ কেনেন এবং যে কেনা বেচা হয় দোকানের কিন্তু লাইসেন্স রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে লাইসেন্স প্রাপ্ত একটি দোকান, সেই দোকানের বিরুদ্ধে একাধিক বেনিয়মের কিন্তু অভিযোগ বিভিন্ন সময় উঠে আসে। কয়েক মাস আগেই আমরা দেখেছিলাম যে বিবাদীবাগের এই যে দোকান, সেই দোকানের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল যে বেআইনিভাবে এই দোকান থেকে কার্তুজ বাইরে পাচার হয়ে যাচ্ছে, বেআইনি অস্ত্র কারবারিদের হাতে চলে যাচ্ছে এবং যে কার্তুজ এই দোকানে মজুদ থাকে তার কোনো বৈধ কোনো যে রেকর্ড, সেই যে রেজিস্টার খাতা রয়েছে সেখানে নথিভুক্ত করা হয় না। এই সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল এবং সেই সময় এই দোকানের 2 জন কর্মীকে রাজ্য পুলিশের এসটিএফ তারা গ্রেফতার করে এবং দোকানটি প্রাথমিকভাবে সিলও করে দেওয়া হয়। তারপরে আমরা দেখেছিলাম যে কিছুদিন বাদে সেই দোকানটি আবারও কিন্তু আগেকার মতোই যে দোকানের যে কেনা বেচা সেগুলো কিন্তু চলতো, দোকানটি খোলা হতো। রাজ্য পুলিশের এসটিএফ আবারও গতকাল এই দোকানে তল্লাশি অভিযান চালায় এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে রহড়ার যে অস্ত্র ভান্ডারের যে ঘটনা, অর্থাৎ রহড়ার ফ্ল্যাট থেকে গত 4 আগস্ট যে অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছিল, সেই ঘটনায় বিবাদীবাগের এই কার্তুজের দোকানটির কিন্তু আবারও কানেকশন পাওয়া গিয়েছে, যে কারণে রাজ্য পুলিশের এসটিএফ গতকাল আবারও এই দোকানে অভিযান চালায় এবং দোকানটি এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে গালা সিল করে দেওয়া হয়েছে দোকানটিকে এবং তল্লাশি চালিয়ে 41টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। 1 নলা এবং 2 নলা বন্দুক মিলিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে সেই আগ্নেয়াস্ত্রগুলির কোনো বৈধ ডকুমেন্টস বা কোনো বৈধ নথি কিন্তু ছিল না, বা দোকানে আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে যে ধরনের কাগজপত্র মেনটেন করতে হয় সেই সমস্ত কিছু কিন্তু এখানে করা হয়নি এবং এক্ষেত্রে এই ঘটনায় সরাসরিভাবে দোকানের যে 3 জন মালিক রয়েছেন সেই মালিককে গ্রেফতার করা হয়েছে। সুবীর দা, আবির দা এবং সুব্রত দা, 3 জন মালিক, 3 জনকে এই ঘটনায় রাজ্য পুলিশের এসটিএফ তারা গ্রেফতার করেছেন এবং বলা হচ্ছে যে রহড়ার যে অস্ত্র ভান্ডারের যে হদিশ পাওয়া গিয়েছিল সেখানকার যে অস্ত্র উদ্ধারের যে ঘটনা, সেই ঘটনায় বিবাদীবাগের এই লাইসেন্স দোকানের কানেকশন রয়েছে, যে কারণে কিন্তু সরাসরি এবার কোনো কর্মী নয়, একেবারে যিনি মালিক রয়েছেন, ওনার যিনি রয়েছেন এই শতাব্দী প্রাচীন এই দোকানের, সেই দোকানের 3 জন মালিককে কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ তারা গ্রেফতার করেছে। আজকে তাদের আদালতে পেশ করা হবে এবং এই দোকানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমরা এর আগেও দেখিয়েছি। কোথাও গিয়ে দেখা যেত যে যতগুলি অ্যামুনিশনস আসতো, যতগুলি কার্তুজ আসতো, যে রেজিস্টার খাতা রয়েছে সেই খাতায় সেই কার্তুজের এন্ট্রি করা হতো না, সেই জন্য রেজিস্টার খাতাও পুলিশ বাজেয়াপ্ত করেন এবং এই ধরনের বিভিন্ন দোকানের মালিক ব্যবসাটা চালাতেন। মানে এইভাবে তাদের একটা দোকান রয়েছে কিন্তু সেখানে বেআইনি ভাবে তারা এই কার্তুজ লেনদেন করত, সেখানে পুলিশের নজরে এই ঘটনা কিভাবে আসলো? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। তার কারণ দোকানটির যে ভৌগোলিক অবস্থান, একেবারে বিবাদীবাগে দোকান, এই শতাব্দী প্রাচীন আগ্নেয়াস্ত্রের দোকান এবং এখান থেকে ঢিলছড়া দূরত্বে কিন্তু কলকাতা পুলিশের হেডকোয়ার্টার রয়েছে, অর্থাৎ লালবাজার থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে এই দোকান। সেই কারণেই প্রশ্নটা বারবার উঠছে যে যেখানে এই ধরনের যে দোকানগুলো রয়েছে কলকাতা শহরের বুকে, যে কটি লাইসেন্সড আগ্নেয়াস্ত্রের দোকান রয়েছে, সেখানে কিন্তু পুলিশি নজরদারির একটা বিষয় রয়েছে বা পুলিশের তরফ থেকেও কিন্তু নজরদারি করতে হয়। আগ্নেয়াস্ত্র যেগুলো দোকানে আসছে, যে স্টক আসছে এবং
কতগুলি স্টক বিক্রি হচ্ছে তার কিন্তু যে স্টক মেনটেনের একটা বিষয় থাকে এবং কলকাতা পুলিশের নির্দিষ্ট ডিপার্টমেন্টকে তার দায়িত্ব দেওয়া রয়েছে। তারা বিভিন্ন সময় অন্তর কিন্তু তাদের চেক করার কথা রয়েছে যে রেজিস্টার খাতায় সেগুলো মেনটেন হচ্ছে কিনা, কারা কত পরিমাণ রেজিস্টারের ক্ষেত্রেও একটা কারচুপির অভিযোগ সামনে আসছে মৌমিতা। একেবারেই তাই। এর আগের ঘটনায় আমরা দেখেছিলাম যে স্টক মেনটেনের ক্ষেত্রেও কিন্তু কারচুপির অভিযোগ ছিল এবং যে কারণে সেই সময় বলা হয়েছিল যে দোকানের যারা কর্মীরা রয়েছেন তারা মূলত এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত বা তারাই ঘুর পথে এই কার্তুজ বাইরের অস্ত্র কারবারিদের হাতে পৌঁছে দিচ্ছেন, বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিদের কাছে পৌঁছে দিচ্ছেন এবং সেই সময় এই দোকানের যারা মালিক রয়েছেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোন রকম গ্রেফতারি বা অ্যারেস্ট করার কোনো বিষয় আমরা দেখিনি। দুজন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং দোকানটিকে কিন্তু সতর্কও করা হয় যে পরবর্তীকালে যদি নিয়ম না মানা হয় তাহলে কিন্তু দোকানটি বন্ধ করে দেওয়া হতে পারে বা তার এগেইনস্টে পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র কলকাতা শহর নয়, একেবারে রহড়ার যে বিপুল যে অস্ত্র উদ্ধারের যে ঘটনা, একটি ফ্ল্যাট থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছিল সেখানেও দেখা যাচ্ছে এই দোকানের কানেকশন, এই দোকান থেকে কার্তুজ বা আগ্নেয়াস্ত্র সেগুলো কিন্তু পৌঁছে গিয়েছিল সেখানে এবং সেই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও এই বিবাদী বাগের এই দোকানের কানেকশন পাওয়া যাচ্ছে, সেই যোগসূত্র পাওয়া যাচ্ছে, যে কারণে এবার কিন্তু পুলিশ সরাসরিভাবে তিনজন যারা মালিক রয়েছেন তাদেরকে গ্রেফতার করেছেন। এবং সেখানেই প্রশ্ন উঠছে যে বারবার এই শতাব্দী প্রাচীন যে দোকান এবং যারা মূলত লাইসেন্সড বন্দুক ব্যবহার করেন যাদের কাছে রয়েছে তাদের কাছে বিবাদী বাগের এই দোকান কিন্তু অত্যন্ত পরিচিত। তা অনেকেই আছেন তারা এই দোকান থেকে কার্তুজ কেনেন এবং এই দোকান এত পুরনো একটি দোকান, অনেকেই কিন্তু দোকানটিকে নির্ভরযোগ্য মনে। যে তুমি জানাচ্ছিলে কিছুক্ষণ আগেই যে এর আগেও কিন্তু দোকানের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছিল অন্য অস্ত্র মামলায়, এবং তারপরেও কি এই দোকান সিল করে দেওয়া হয় এবং তারপর আবার সেই দোকান চালু হয়, এই বিষয়টা একটু স্পষ্ট হতে চাইবো। দেখো আমরা সেই ছবিটাই কিন্তু দেখেছিলাম, তার কারণ এর আগের ঘটনায় যখন দুজন কর্মীকে গ্রেফতার করা হয় পুলিশ দু দফায় পুলিশ এই দোকানে তল্লাশি করে, বেশ কিছু বেআইনি কার্তুজ সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং কার্তুজের যে হিসেব আমরা দেখেছিলাম যে দীর্ঘক্ষণ গোনা হয়েছিল যে কত কার্তুজ স্টকে রয়েছে এবং কত কার্তুজ আদতে দোকানে রয়েছে, কার্তুজের সেই গুনতি হয় এবং তার সেই ঘটনার পরে প্রাথমিকভাবে দোকানটিকে কিন্তু সিল করে দেওয়া হয়েছিল। তার কয়েক মাস পরে 1 থেকে 1.5 মাস পরে আমরা আবারও দেখেছি, যেহেতু এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়তই যাতায়াত করি, আমরা দেখেছি যে সেই দোকানটি কিন্তু আবারও খোলা ছিল। গত সপ্তাহেও আমরা দেখেছি যে এই দোকানটি খোলা ছিল, দোকানের অনেক কাস্টমার তারা আসছেন, তারা বিভিন্ন যে কার্তুজ কেনা বেচা সেই কাজ কিন্তু হচ্ছে। কিন্তু আবার যখন রহড়ার এই অস্ত্র উদ্ধারের ঘটনায় যখন এই দোকানের কানেকশন পাওয়া গেল, আমরা যেটা পুলিশ সূত্র মারফত জানতে পারছি যে গতকাল রাতে রাজ্য পুলিশের এসটিএফ এর একটা টিম তারা আবারও এই দোকানে আসেন, তারা তল্লাশি অভিযান চালান এবং সেই তল্লাশিতেই 41টি আগ্নেয়াস্ত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে, যেগুলো 1 নলা এবং 2 নলা বন্দুক, যার কোনো বৈধ কাগজপত্র এই দোকানের কাছে ছিল না। এবং তারপরে আমরা আবারও দেখতে পাচ্ছি যে দোকানটিকে কিন্তু সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, একেবারে গালা সিল করে দেওয়া হয়েছে দোকানটিকে। এবং বারবারই কিন্তু স্ক্যানারে উঠে আসে এই বিবাদী বাগের দোকান। এর আগেও কিন্তু আপনাদের জানালাম যে অন্য একটা অস্ত্র মামলায় সেখানেও এই দোকানেরই 2 কর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর দোকান সিল করে দেওয়া হয়েছিল এবং আবারও কিন্তু সেই দোকান চালু হলো এবং সেখানে আবারও দেখা যাচ্ছে যে এই রহড়ার ফ্ল্যাটে যে অস্ত্র উদ্ধারের ঘটনায় এই দোকানের 3 মালিককে এবার গ্রেফতার করা হলো। আপাতত ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। এসটিএফ এর জালে সুবীর দা, আবির দা এবং সুব্রত দা কোথা থেকে কেনা হয়েছিল অস্ত্র কোনো উল্লেখ নেই, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর উঠে আসছে। স্টক রেজিস্টার হিসেবে কারচুপি করে বেআইনি অস্ত্রের কারবার চালিয়েছিল এই 3 দোকান মালিক। 41টি অস্ত্রের কোনো হিসেব নেই রেজিস্টারে। 15ই ফেব্রুয়ারি একই দোকানে অভিযান চালায় এসটিএফ এবং তখনই কিন্তু গ্রেফতার করা হয় দোকানের 2 কর্মীকে এবং তারপরে দোকান সিল করে দেওয়া হয় এবং তারপর আবার সেই দোকান চালু করা হয়। নজরদারির কি তাহলে কোনো অভাব ছিল? কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, আমরা কথা বলেছিলাম, শোনাবো। আইনি দোকানে বেআইনি অস্ত্র রাখার কোনো সিস্টেমই নেই। যে কোনো বৈধ দোকানে যে আর্মসের যে দোকান আছে সেখানে তাদের কাছে একটা স্টক রেজিস্টার মেনটেন করতে হয়। স্টক রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ থাকে যে কটা কোন আর্মস আছে, কোন আর্মস কোথায় আছে এবং কতটা রিভলভার আছে, কপিস গুলি আছে, কপিস বন্দুক আছে, কপিস দুনলা বন্দুক আছে, রিভলভারের অ্যামুনিশন কত আছে, বন্দুকের গুলি কত আছে,
এগুলো প্রত্যেকটা জিনিস স্টকের মধ্যে থাকবে এবং যখন বিক্রি হবে তখন সেগুলো ওইখানটা কেটে দিয়ে বলতে হবে যে এতগুলো বিক্রি হয়েছে। এই প্রত্যেকটা জিনিস এই স্টক রেজিস্টার গুলো মেনটেন করতে হয় এবং এটা ডিপার্টমেন্টের যারা রয়েছেন তার এয়ারমার্ক অফিসাররা সাইমেলটেনিয়াসলি চেক করেন, 15 দিন পর পর চেক করে। তো এখন প্রশ্ন হচ্ছে আমার যে এগুলোকে যদি না চেক করা যায় তাহলে কিন্তু এদের এই রমরমা বাজারটা থাকবেই। এই রকম ভাবে এই যে অস্ত্র বাইরে কিংবা গুলি বাইরে কিংবা অ্যামুনিশন বাইরে, সে রিভলভারেরই হোক আর বন্দুকেরই হোক, সেগুলো তো অবৈধ উপায়ে বাইরের ক্রিমিনালরা ব্যবহার করবে। একটা অস্ত্র, একটা গুলি মানে একটা লোকের প্রাণ। নজরদারিতে গাফিলতি না থাকলে এটা তো সম্ভব হবে না। সেই জন্য হচ্ছে ব্যাপারটা এখন যেগুলো দেখতে হবে যে কোথায় কোথায় দিয়েছে, এগুলো রিকভারি করতে হবে। রিকভারিটা হচ্ছে আসল, মানুষের প্রাণ বাঁচাতে গেলে এবং অ্যাকুরেট সেকশনে কেস লিখতে হবে, কোনো লঘু সেকশন নয়। অ্যাকুরেট সেকশনে কেস লিখে তাদেরকে খুব দ্রুত চার্জশিটের মধ্যে তদন্ত করে চার্জশিটের মধ্যে আনতে হবে এবং সাজা দিতে হবে, যাতে সাধারণ লোক বুঝতে পারে যে যদি অন্যায় করে তার জন্য সাজা হয়।